আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের পাচারের আগে টিএফআই সেলে বন্দী ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর। গুমের পর সন্ধান মেলেনি ২৫০-র বেশি মানুষের। ১ বছরের মধ্যে জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হবে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় লোক বাড়ানোর তাগিদ। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। জুলাই পদযাত্রা শেষে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন এনসিপি নেতারা। পথে গাড়িবহরে হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। নাকচ পুলিশের। এবং জুলাই বিপ্লবের এই দিনে ডিবি হেফাজত থেকে মুক্তি পান ৬ সমন্বয়ক। আন্দোলনের দায় চাপিয়ে নিষিদ্ধ করা হয় জামায়াত শিবিরকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়নাঘর রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়নাঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরায় র্যাব ১-এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি ২৫০-র বেশি মানুষের। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। মনির হোসেন তপু রিপোর্ট। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বছরের পর বছর নিরীহ মানুষকে ধরে নিয়ে র্যাবের কথিত আয়নাঘর বা টিএফআই সেলে অমানবিক নির্যাতন চালানো হতো। এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সেই অভিযোগের সত্যতা ও বাস্তব চিত্র বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে এবার সরাসরি পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। শনিবার সকালে উত্তরায় র্যাব ১-এর টিএফআই সেল পরিদর্শনে আসেন তারা। সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যরাও। পরিদর্শনে ছোট বড় ২২টি কক্ষের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার অভিযোগ রয়েছে। এখানকার নিচের কক্ষগুলোকে বলা হতো ডেড সেল। হাত চোখ বেঁধে দিনের পর দিন অত্যাচার করা হতো বন্দীদের। আইনে ২৪ ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিদের আদালতে হাজির করার কথা থাকলেও তা তোয়াক্কা করতেন না নির্যাতনকারীরা। পরিদর্শনে এসব বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিচারিক নথিতে বাস্তব অবস্থা যুক্ত করা, তদন্ত ও বিচার কার্যকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত করতেই এই জুডিশিয়াল ভিজিট। প্রসিকিউশনের দাবি, এটি কোনো রূপকথা নয়, বরং জাতির সামনে গুম ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ। তারা এই যে দিনের পর দিন বন্দি করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার ইতিমধ্যে চলছে, অনেকগুলো ঘটনার ইনভেস্টিগেশন চলছে। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় ২৫০-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ অসংখ্য মানুষকে এই আয়নাঘরে রেখে নির্যাতন চালানো হয়েছে। গুমের শিকার এখনও ২৫০-র বেশি মানুষের সন্ধান মেলেনি বলেও জানান তিনি। সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি। গুমের তদন্ত করছে পুলিশ, আর পুরো প্রক্রিয়াই নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী শনিবার ডিজিএফআই এর জয়েন্ট ইন্টিগ্রেশন সেল পরিদর্শন করা হবে বলে জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় 2024 সালের সেপ্টেম্বরে। এর মধ্যে 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, জাসদ সভাপতি ইনু সহ 62 জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান রয়েছে আরও প্রায় 40টি মামলা। আগামী 1 বছরের মধ্যে জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানো জরুরি বলে জানান তিনি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারের সবশেষ অবস্থা জানাচ্ছেন হুমান চিস্তি। 24 জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা 1400, যদিও সরকারের হিসেবে এ সংখ্যা প্রায় 850। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে 200-এর বেশি অভিযোগ জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সব মিলিয়ে তদন্ত সংস্থায় অভিযোগ রেজিস্ট্রিভুক্ত হয় 590টি। যাচাই বাছাই শেষে 590টি অভিযোগ একীভূত করে 109টিতে আনা হয়। এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনেও আনা হয়েছে কিছু প্রয়োজনীয় সংশোধনী। প্রথমে টিনশেড ভবনে বিচার কাজ শুরু হলেও ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে সেখানে স্থানান্তর করা হয়। পরে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয় আরও একটি। 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে গত বছরের 25 মে শুরু হয় জুলাইয়ে মানবতা বিরোধী প্রথম মামলার বিচার কাজ। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতে আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। হত্যার হুমকির ওই ফোনালাপের সূত্র ধরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ে মানবতা বিরোধী মামলার প্রথম রায় ঘোষণা করা হয় গত বছরের 17 সেপ্টেম্বর। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এ পর্যন্ত 6টি মামলার রায়ে সাজা দেয়া হয়েছে 62 জনকে। এদের মধ্যে 16 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। পলাতক রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 42 জন। সবচেয়ে সন্তুষ্টির জায়গা, প্রাপ্তির জায়গা যে আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং বিচারের প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা 6টা মামলার জাজমেন্ট হয়েছে। আগামী বছরের আগস্টের আগেই জুলাইয়ে মানবতা বিরোধী সব মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। জুলাই সংক্রান্ত যত মামলা আছে সেগুলোর রিপোর্ট সম্পন্ন করা এবং বিচার সম্পন্ন করা আগামী 1 বছরের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে জুলাই মামলা যাতে আর এটা নিয়ে যেন বছরের পর বছর না যায়। তবে বিচারের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা যৌক্তিক সময়ে শেষ করতে বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ও জনবল। আমরা 20 জন প্রসিকিউটর, আমরা কিন্তু একদিকে প্রসিকিউশনে কোর্টে আমরা দায়িত্ব পালন করি, পাশাপাশি ইনভেস্টিগেশনেও আমাদের পার্ট টাইম আমাদের ইনভেস্টিগেশনে আমাদের সময় দিতে হয়। এই প্রসিকিউশন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যারা পুলিশ কর্মকর্তারা যারা কাজ করছে,
এই 22 জন দিয়ে সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন আপনি শেষ করতে পারবেন না। খুব সঙ্গত কারণেই ইনভেস্টিগেশন এজেন্সিতে আমাদের পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারের সংখ্যা বাড়াইতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াইতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার এখন শুধু কয়েকটি মামলার রায়ে সীমাবদ্ধ নয়। গত 17 বছরের অপশাসনে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগের আইনগত নিষ্পত্তিই এখন বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামী সপ্তাহে মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসবেন। তিনি জানান, কৃষি খাত, আইটি সহ দুদেশের ব্যবসা বাণিজ্যের যেসব ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তা আরও সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে। বিশেষ দূত জানান, বাংলাদেশে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। বৈঠকে রোহিঙ্গা সংকট ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন মার্কিন বিশেষ দূত। The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. গ্যাস সংকটে অর্ধেকে নেমে এসেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা। আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আশুলিয়ার একটি স্পিনিং মিলে আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান, অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ, এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মুহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না, তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটের চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক, প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে
বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। রাজধানী মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। পরীক্ষা নিরীক্ষার পরে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনেও একটি বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পর তা বোমা নয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশানু মার্মা। সিলেটে জুলাই পদযাত্রা শেষে ঢাকা ফিরছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বেলা 11টায় সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। এর আগে শুক্রবার রাতে ঢাকা ফেরার পথে জৈন্তাপুর উপজেলার গাড়িবহরে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি উল্লেখ করেন, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা একটি মাইক্রোবাসের কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাঁচে নাসিরউদ্দিন পাটোয়ারি ও তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তবে হামলার অভিযোগ নাকচ করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা তো ওনাদেরকে সসম্মানে গাড়িতে উঠে দিচ্ছি, আর হরিপুর থেকে তো আমরা স্কোর দিয়ে নিয়ে আসছি ইয়াতে জৈন্তা গেটে। 1 সেকেন্ডের জন্য ওনারা দাঁড়ায় না এটা কোথাও, যে একটা ইনসিডেন্ট হচ্ছে। আমার পিছনে আমার সেকেন্ড অফিসার ছিল প্রোটোকলে, আমি ছিলাম। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। অন্ধকার থেকে এই ইটটা মারা হয়, যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে, যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সাথে আলোচনা করে সরকার সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যদি তাতে সমাধান না হয় তাহলে জনগণের স্বার্থে কঠোর হবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা নামে কিছু মানুষ অরাজকতা করছে। এভাবে চলতে থাকলে এ গোষ্ঠীটি একদিন আস্থা করে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন তিনি। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ 2024 সালের 1 আগস্ট যেন বিস্ফোরিত হয়েছিল রাজপথে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ, ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি আর সাধারণ মানুষের রাজপথে নেমে আসা, সব মিলিয়ে বদলে যেতে শুরু করে দেশের রাজনৈতিক বাস্তবতা। আর আন্দোলনের দায় চাপিয়ে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার। ঘটনাবহুল সেই 1 আগস্টই যেন শুরু করেছিল আওয়ামী লীগের পতনের শেষ কাউন্টডাউন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। একদিকে রাজপথে প্রতিবাদের ঢেউ, অন্যদিকে রাষ্ট্রীয় দমন পীড়নের চাপ। জুলাই জুড়ে বাংলাদেশ দেখেছে এক অভূতপূর্ব গণ আন্দোলন। আর 1 আগস্ট এসে সেই আন্দোলন নেয় নতুন মোড়। সরকারের কঠোর অবস্থান, গ্রেফতার, হামলা আর প্রাণহানির ভয় উপেক্ষা করে
রাজপথে নামে হাজারো মানুষ। শিক্ষার্থী থেকে শিক্ষক, অভিভাবক থেকে সংস্কৃতিকর্মী, ধীরে ধীরে যুক্ত হতে থাকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। দেশব্যাপী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন, মশাল মিছিল সহ নানা কর্মসূচি চলে। শোক আর প্রতিবাদের মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানিয়ে দেয়, স্মৃতি মুছে ফেলা যাবে না। শিক্ষার্থীদের ওপর সহিংস আচরণ বন্ধ ও তাদের নিরাপত্তার দাবিতে রাজপথে নামেন শিক্ষক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে পরিণত হয় সর্বস্তরের মানুষের প্রতিবাদে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। ক্রমেই বাড়তে থাকা জনচাপের মুখে এদিন ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। একই দিনে আন্দোলনের পেছনে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলে নির্বাহী আদেশে সংগঠন দুটিকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। কিন্তু তখনও স্পষ্ট ছিল না মাত্র 4 দিনের মধ্যেই বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট। পতন ঘটবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। তখনও কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল সরকার। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড চালিয়েছে। অন্যদিকে রাজপথে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি, আর ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ের দুর্বলতায় স্পষ্ট হতে থাকে পরিবর্তনের আভাস। 2024 সালের 1 আগস্ট তাই শুধু একটি দিন নয়, এটি ছিল ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেদিন শুরু হয়েছিল এক দীর্ঘ স্বৈর শাসনের শেষ অধ্যায়ের কাউন্টডাউন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মৌসুমী শিল্প কারখানা থেকে চিনিকলগুলোকে কিভাবে সারা বছর উৎপাদনশীল রাখা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বিকেলে নাটোর চিনিকল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মিলটির ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। পুরানো পল্টনের সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি 6.75 টাকা ভাড়ার সঙ্গে মুদ্রাস্ফীতি 9 থেকে 12% ও বিদ্যুৎ বিল বৃদ্ধি 18% বিবেচনায় নিয়ে কেজি প্রতি ভাড়া বৃদ্ধি ও সমন্বয় করা এখন সময়ের দাবি। তিনি এ সময় আলু চাষিদের প্রণোদনা ও হিমাগারকে কৃষি শিল্প ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকে 6 থেকে 8,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া এবং 4 থেকে 5% সুদে ঋণ প্রদানের দাবি জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মার্কিন F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। স্থানীয় সময় শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন মেরিন কোর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বিধ্বস্ত হওয়ার আগে F-35B স্টেলথ ফাইটার থেকে পাইলটটি ইজেক্ট করেন। এই ঘটনায় তিনি আঘাত পেলেও তা গুরুতর নয়। শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমান ঘাটের একটি কাজে জেট বিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোরের বিবৃতিতে জানিয়েছে, পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডিস হ্যাডলি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন। এ বিষয়ে আর কোনো অতিরিক্ত তথ্য জানাননি তিনি। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, এই নৌপথে চলাচলের জন্য কোনো ধরনের টোল আদায় করা হবে না। সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যে নৌপথে টোল আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে এক বিবৃতিতে তাদের অবস্থান পরিষ্কার করল হুতি। স্থানীয় সময় শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেনের হুতি পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা বাব এল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই কৌশলগত জলপথ উন্মুক্ত রয়েছে। HOCC শিপিং কোম্পানিগুলোকে অনুমোদিত ব্যক্তি বা সংস্থাকে কোনো অর্থ প্রদান বা কোনো তথ্য সরবরাহ না করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। খেলার খবর। অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে সুখবর দিলেন পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিন জানান, দ্রুত সুস্থ হয়ে উঠেছেন নাহিদ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানা। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দলের সতীর্থ তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তাসকিন লেখেন, খুব দ্রুত আবারও দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। নাহিদ ছিটকে গেলেও অজিদের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন তাসকিন। আগামী 13 আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে হেতু হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। চোট কাটিয়ে লাল বলের লড়াইয়ে ফিরতে এখন পুরোপুরি প্রস্তুত তিনি। গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এই অজি তারকা। বর্তমানে ব্রিসবেনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের সেরাটা দিয়ে সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা করাই তার মূল লক্ষ্য। দলে পেসারদের প্রতিযোগিতা থাকলেও সবাইকে নিয়ে একসাথে খেলার কথা জানিয়েছেন তিনি। এই সিরিজের টেস্টে 300 উইকেটের মাইল ফলক ছোঁয়ার সুযোগ রয়েছে হ্যাজেলউডের সামনে। আর 5 উইকেটে শিকার করলেই অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। জমকালো আয়োজন অনুষ্ঠিত হলো মিক্সড মার্শাল আর্টসের 10তম আসর খার এক্স। 6 নারী সহ 20 ফাইটারের অংশগ্রহণে জমে ওঠে 10টি রোমাঞ্চকর লড়াই। মূল আকর্ষণ ছিল দ্য সাইকো কিলার আরাফাত ওসমান ও দ্য মনস্টার হোসাইন কবিরের শ্বাসরুদ্ধকর লড়াই। এই আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো উন্মোচন করা হয় খারির বিশ্ব চ্যাম্পিয়ন বেল্ট। দেশীয় MMA অঙ্গনকে পেশাদার রূপ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি। তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হটলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ মূল প্রতিযোগিতাগুলোর শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনে এই 3 সংস্থায় একযোগে ইনফান্তিনোর প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। সংস্থাগুলোর মোট ভোটের সংখ্যা 136, অথচ প্রকল্পটি পাশ করাতে ইনফান্তিনোর প্রয়োজন ছিল 106টি ভোট। ফলে ভোটাভুটিতে নিশ্চিত পরাজয়ের আশঙ্কাতেই পিছু হটতে বাধ্য হন তিনি। এক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন, এই প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে যা ফুটবল মূল উদ্দেশ্যের পরিপন্থী। আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার পরবর্তী নির্বাচন, যেখানে আবারও সভাপতি পদে লড়াই করার কথা রয়েছে ইনফান্তিনোর। তবে পুনর্নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা তার জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতে পাচারের আগে টিএফআই সেলে বন্দী ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর, গুমের পর সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। এর
এক বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হবে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় লোক বাড়ানোর তাগিদ। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। গ্যাস সংকটে অর্ধেকে নেমে এসেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। জুলাই পদযাত্রা শেষে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন এনসিপি নেতারা। পথে গাড়িবহরে হামলার অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, নাকচ পুলিশের। এবং জুলাই বিপ্লবের এই দিনে ডিবি হেফাজত থেকে মুক্তি পান 6 সমন্বয়ক। আন্দোলনের দায় চাপিয়ে নিষিদ্ধ করা হয় জামায়াত শিবিরকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।